যাও আম্মু, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, যাও। জুতা ছিল তো। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সাইফুর রহমান আজিম ব্লগস। আপনারা যারা আমার এই ভিডিওটার কক্সবাজার ডে 1-এর এপিসোড 1 মিস করেছেন তারা অবশ্যই দেখে আসবেন। সেখানে আরও খুব চমৎকার কিছু বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তারপর এটা হচ্ছে এপিসোড 2। এপিসোড 2তে আমরা মাত্রই সুগন্ধা বিচ থেকে গোসল করে আসলাম। এখন আমরা ফ্রেশ হব, ওয়াশরুমে গিয়ে আবার নতুন করে গোসল করে একদম ফ্রেশ হয়ে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে বা একটু রেস্ট নিয়ে তারপরে আমরা চলে যাব আবারও ঘুরতে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের দিকে। অনেকেই এই রুমের ভাড়াটা জানতে চেয়েছেন এবং আমি বলেছিলামও আপনাদের সাথে শেয়ার করব। এই রুমের নর্মালি ভাড়া হচ্ছে 10,000 টাকা করে। এটা হচ্ছে কাপল রুম আর কি, বাই দ্য ওয়ে এটা সি সাইডের, বাট আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়েছি, সেই জন্য আমাদের রুমের ভাড়া পড়েছে 5,500 করে। আমরা 2 নাইটস থেকেছি, 11,000 টাকা লেগেছে। আর এটার সাথে আমরা সুইমিং পুল এবং অর্ডিনারি ব্রেকফাস্ট পেয়েছি। ঠিক আছে, এই হলো রুমের ভাড়া। তো বন্ধুরা এখন আমরা বের হয়ে যাব আবার একটু ঘোরাঘুরি করার জন্য, কারণ যেহেতু একটু ঘুরতেই এসেছি, হোটেলে বসে থেকে তো আর লাভ নেই, বাই দ্য ওয়ে। তো এখন আমরা যাব কলাতলি বিচ, তারপরে লাবণী বিচ ওইদিকে। আমি শুধু বিচগুলোর নাম বলে যাই, মাঝে মাঝে আরও আম্মু মনে করে দেয়। আচ্ছা যাই হোক, তারপরে আবার ওইখানে একটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আছে। আবার অনুষ্ঠান করলাম, ওখানে একটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আছে। সেই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটাতেও আমরা আজকে ট্রাই করব ভিজিট করার, যদি পসিবল হয়। আর পাশাপাশি আগামীকালকে আমরা আবার হিমছড়ি পাহাড় এবং ইনানি বিচটা নাকি অনেক বেশি সুন্দর। আগামীকালকের ব্লগে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আর হচ্ছে হিমছড়ি পাহাড় সহ রাম বৌদ্ধ মন্দির, ওগুলোতে একটু ভিজিট করার ট্রাই করব। আর যদি মহেশখালীতে যেতে পারি তাহলে যাবো আর কি, দেখা যাক। তো কক্সবাজার আসার ব্যাপারে আপনাদেরকে আমি একটা সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে যদি আপনারা লো বাজেটে আসতে চান বা যারা বাজেট ট্রাভেলার আছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল পথে আসবেন বা ট্রেনে আসবেন, ঠিক আছে। আর চট্টগ্রাম থেকে আবার বাসে করে চলে আসবেন কক্সবাজারে। এতে করে আপনাদের খরচ অনেক কমে যাবে, কারণ ট্রেনের টিকিটের প্রাইস কিন্তু অনেক কম। আর সেটা হচ্ছে আপনার 350 থেকে শুরু, 350 থেকে 500, 1000, মানে একদম ফার্স্ট ক্লাস, এসি, নন এসি, এগুলোর উপরে প্রকারভেদের উপরে আপনার টিকিটের প্রাইস বা দাম এগুলো নির্ভর করবে। আর আপনি যদি ঢাকা থেকে নন এসি বাসে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আমি আপনাকে বলবো যে আপনি কখনোই একদম নন এসি বাসে ঢাকা থেকে কক্সবাজার মানে সরাসরি আসবেন না। এতে করে আপনার অনেক বেশি শারীরিক কষ্ট হয়ে যাবে। এসে আপনি যে মানসিকভাবে প্রশান্তি নিয়ে ঘোরাঘুরি করবেন, এটা আপনার ক্ষেত্রে আর পসিবল হবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, গ্রিন লাইনে আমি কালকে যে বাসে এসেছি আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে যারা শুয়ে আসতে চান, একদমই আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের সিটটা ছিল একদম আধা শোয়ার চেয়েও বেশি, ঠিক আছে। মানে একদম কি বলবো এটাকে, 4 ভাগে 3 ভাগ হচ্ছে শোয়া আর 1 ভাগ হচ্ছে আসোয়া, ঠিক আছে। তো আপনি যদি একটু নিচের দিকে নেমে শোন তাহলে পুরোপুরি শুতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি উপরের দিকে আপনি একটু বডিটা রাখেন তাহলে আপনার অর্ধেক বডি এরকম হয়ে থাকবে আর কি, ঠিক আছে। এই যে এরকম হয়ে থাকবে। আপনি যদি একটু এই নিচের দিকে এসে শুতে চান তাহলে সেক্ষেত্রে এইভাবে শুতে পারবেন, ঠিক আছে। এই হলো অবস্থা। আর দ্বিতীয়ত হচ্ছে গ্রিন লাইনের যে বসে আসার যে সিটগুলো আছে বা গ্রিন লাইনের নর্মাল যে সিটগুলো আছে ওগুলোতে আসলে কিন্তু অনেক লং পথের জার্নি, আপনাদের অনেক বেশি কষ্ট হয়ে যাবে আমার মনে হচ্ছে। এর বাইরে যারা বাজেট ট্রাভেলার, যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নেই, তাদের জন্য আমার স্পেশাল একটা টিপস থাকবে। সেটা হচ্ছে আপনার যদি টাকার কোনো প্রবলেম না থাকে তাহলে আপনাকে আমি সবসময় বলবো অবশ্যই আপনি বিমানে আসবেন কক্সবাজারে ঢাকা থেকে, ঠিক আছে। যারা ঢাকা থেকে ট্রাভেল করবেন, ঠিক আছে। কারণ বিমানে আসলে আপনার সময়টাও বেঁচে যাবে, আপনার শারীরিক যে কষ্টটা আছে সেটাও কমে যাবে এবং আপনার মন মানসিকতা ভালো থাকার কারণে আপনি অনেক ভালোভাবে ঘোরাফেরা করতে পারবেন, ঠিক আছে। তো আমার হচ্ছে প্রবলেম, আমি বাসে ঘুমাতে পারি না, এই জন্য আমি কিন্তু বাসে আসলেও আরামে আসতে পারলেও কিন্তু বাসে ঘুমাতে পারিনি, যার কারণে আমি সকালে এসে হোটেলে ঢোকার পরে কিন্তু আমাকে অন্ততপক্ষে 2 ঘন্টা ঘুমাতে হয়েছে, ঠিক আছে।
তো এখন আপনারা যদি এটা করেন মানে বিমানে চলে আসেন তাহলে আপনার সময়টা বাঁচবে। আপনি হয়তো বা রুমে 1 ঘন্টা রেস্ট করলেন, রেস্ট করে চলে গেলেন। আবার যখন ব্যাক করবেন, ব্যাক করার ক্ষেত্রে আপনি চাইলে বাসে যেতে পারেন যদি কক্সবাজার থেকে যান। আমরা যেহেতু বান্দরবন থেকে যাব সেজন্য আমরা বান্দরবন থেকে ইয়ারে যাওয়ার কোনো পসিবিলিটি নেই বা ইয়ারে যেতে পারবো না, কেননা বান্দরবন থেকে আবার চিটাগং যাব অথবা কক্সবাজার এসে আবার ফ্লাই করবো, এটা অনেক বেশি ঝামেলা। বাই দ্য ওয়ে, এখন আপনারা মনে হচ্ছে আমরা লাবণী বিচ এবং কলাতলি বিচের দিকে যাচ্ছি, আর তারপরে যাব রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড যদি আমরা ওখানে গিয়ে মনে করি যে কমফোর্ট হব। আর চেষ্টা করবো আগে সেটাতে যেতে। আর আগামীকালকে যাব আমরা রামু মন্দির, বুদ্ধ মন্দির যেটা আর কি, এরপরে ইরানি বিচ, তারপরে হচ্ছে হিমছড়ি পাহাড়। আর এছাড়াও আমার প্যারাসাইক্লিনের একটা ইচ্ছা আছে, আমি চেষ্টা করব যদি পসিবল হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করার, প্যারাসাইক্লিং করার। আর সিবোর্ডের মধ্যে যেগুলো সিবোর্ড রাইডিং শেয়ার আছে যেটা, ওইটা আমি আসলে চেষ্টা করেছিলাম করার জন্য, কিন্তু আমার সাথে আরও ছিল এবং আরও আম্মু ছিল, এই জন্য আরোকে কার কাছে রেখে যাবো বা আরও আম্মু এখানে দূরে বসে থাকবে, এই ঝামেলাগুলোর কারণে আজকে করতে পারিনি। যদি সেটা কালকে পসিবল হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। সো চলুন আমরা এখন যাই কলাতলি এবং লাবণী বিচ সহ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের দিকে। সো আমরা যেই রুমে উঠেছি এই রুমটা ছাড়াও আপনারা আরও বিভিন্ন রুমের প্রাইস পেয়ে যাবেন এই হোটেল দি কক্স ট্যুরেতে। আপনি 10,000 টাকায় পাবেন, 12,000 টাকায় পাবেন, তারপরে আপনার 20,000 টাকা আছে, 30,000 টাকা আছে এবং আপ টু 1,000 ইউএসডি, তার মানে হচ্ছে প্রায় 1 লক্ষ টাকার মতো পার নাইট এরকম রুমও আছে। আপনার যেটা পছন্দ আপনি সেখানে থাকতে পারবেন, ঠিক আছে। সো এখন আমরা বের হয়ে যাচ্ছি, আমরা এখন যাওয়ার চেষ্টা করছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, যেটা হয়তো বা আপনারা অনেকেই চিনে থাকবেন অথবা কক্সবাজারে আসলে সবাই এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যায়, আমরাও যাব। এখন একটু টুকটাক ফটো সেশন করব, ফটো সেশন করে আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব। সো অর্ডিনারি ব্রেকফাস্টের পাশাপাশি আমরা এই হোটেলে সুইমিং পুলেরটাও আমরা পেয়েছি, বা সুইমিং পুলে গোসল করার যে টিকিট সেটাও দিয়েছে পাশাপাশি। এবং এছাড়াও আপনারা যদি এয়ারে করে আসেন তাহলে আপনারা এয়ারপোর্ট থেকে আপনাদেরকে পিক করে হোটেলে নিয়ে আসা এবং হোটেল থেকে আপনাদেরকে এয়ারপোর্টে দিয়ে আসা, ঠিক আছে। এইটা আপনি কার সার্ভিস বা যে ড্রাইভিং করে আপনাকে হোটেলের গাড়ি দিয়ে আসাটা, এই সার্ভিসটাও আপনি এই ভাড়ার মধ্যেই বা এই টাকার মধ্যেই পেয়ে যাবেন হোটেল থেকে, ঠিক আছে। বাই দ্য ওয়ে, তো আমাদের আরও আম্মু একটু ভাবটাব নিয়ে ফটো সেশন করলো, তারপরে আমরা একটু ফটো সেশন করলাম, দেন আমরা ঘুরতে বের হওয়ার জন্য অলরেডি হোটেল থেকে বের হয়েছি। আর আম্মু দেখতেই পাচ্ছেন হোটেলের ফ্রন্ট সাইডে দাঁড়িয়ে আছে। সো আমার কাছে হোটেলটা বেশ ভালোই লেগেছে, চলুন দেখা যাক ঘুরতে যাই। কক্সবাজার আসলে রেডিয়েন্ট ফিশ অ্যাকুরিয়াম যেটা আছে সেটাতে যেতে পারেন। তো আমি যাচ্ছি এখন আমার যে হোটেল, আমি হোটেল কক্স ট্যুরেতে বসেছি। তো এই কক্স ট্যুরে থেকে আপনারা কক্স ট্যুরের সামনে অনেক অটো পেয়ে যাবেন, এই অটোগুলো আপনাকে নিয়ে যাবে 80 থেকে 100 টাকায়, ঠিক আছে। তো যাই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো ভিডিও। বন্ধুরা, অলরেডি আমরা ফিশ ওয়ার্ল্ডে চলে এসেছি, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। অল্প সময় লেগেছে, খুব বেশি সময় লাগেনি। আমাদের সাথে এখানে আরও অনেক পর্যটক আছে, ওখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। প্রতি টিকিট বা জন প্রতি মাত্র 300 টাকা করে নেবে, বাট বাচ্চাদের ক্ষেত্রে কোনো টিকিট কাটতে হবে না, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। কেউ আবার বাচ্চাদের টিকিটও কেটে ফেলবেন না। বাই দ্য ওয়ে, আমরা এখানে একটু ছবি টবি তুলে তারপরে আবার ভিতরে ঢুকে টিকিট কেটে আমরা ফিশ ওয়ার্ল্ডটা ঘুরবো। তো আমরা 300 টাকা করে 600 টাকা দিয়ে 2টা টিকিট কেটেছি এবং টিকিট কেটে ঢুকে গিয়েছি। আর জন্য আর টিকিট কাটতে হয়নি। এটা হচ্ছে ফিশ ওয়ার্ল্ডের একদম ফ্রন্ট সাইড বা ফ্রন্ট ডোর। এখান দিয়ে আমরা ঢুকবো একে একে করে এবং পুরো ফিশ ওয়ার্ল্ডের ভেতরে যা যা আছে এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, কেননা আমি চাই আমার সাথে আপনারাও আমার ভিডিওগুলোর মাধ্যমে আমার জার্নিটা উপভোগ করেন।
আমি কিন্তু যে এই ভিডিও করতে গিয়ে নিজের জার্নি নষ্ট করেছি ব্যাপারটা এরকম নয়। আমি কিন্তু সব কিছু দেখেছি, শুধু পাশাপাশি একটু একটু করে ক্লিপ রেকর্ড করে রেখেছি যাতে আপনারাও এরকম চমকপ্রদ কিছু প্রাণী বা চমকপ্রদ কিছু মৎস্য প্রাণী আপনারা দেখতে পারেন, যেটা সত্যিকার অর্থেই সচরাচর আমরা নর্মালি কোথাও দেখতে পাই না। যারা কক্সবাজার আসছেন বা কক্সবাজার এসেছেন তারা দেখতে পেয়েছেন, বা দেশের বাইরে কোথাও এরকম ফিশ ওয়ার্ল্ডে গিয়েছেন তারা দেখেছেন, বাট যারা এরকম কোথাও আসা হয়নি যাদের এই পর্যন্ত, তারা যাতে দেখতে পারেন সেজন্যই আমার এখানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আপনি যদি মাছকে দুধ খাওয়াতে চান তাহলে এখান থেকে ফিটার কিনতে পারবেন। ফিটার কিনে তখন এখানে মাছ আপনার সামনে আসবে, তারপরে আপনি ফিটার তাদেরকে খাওয়াতে পারবেন। ফিটার সম্ভবত 30 টাকা করে ছিল বা 20 টাকা করে প্রতি ফিটার, আপনি চাইলে এখান থেকে কিনে এখানকার মাছকেই খাওয়াতে পারবেন। দুধ না, এটা কি মিষ্টি পানি কিনা আমি জানি না, আমার এখন মনে পড়ছে না। বাই দ্য ওয়ে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে আমাদের মতোই। এখানে আপনারা একটা জিনিস ফলো করবেন, প্রত্যেকটা মাছের কিন্তু জাতির নাম বা মাছের নাম দেয়া আছে, আর যেগুলো এখনও সংগ্রহ করা যায়নি সেগুলো লেখা আছে যে সার্চিং ফর ক্যাচিং আউট, ঠিক আছে, এরকম কোনো কিছু লেখা আছে। অসাধারণ কিছু মাছ, এটা হচ্ছে চিতল মাছ। তো এরকম আরও অনেক মাছ আছে যেই মাছগুলোর নাম আমাদের ব্যানারে দেয়া আছে বা কি বলে সাইনবোর্ডে দেয়া আছে, ছোট্ট করে লেখা আছে, ঠিক আছে। এখানে দুইটা খরগোশ দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, খরগোশগুলো কি অরিজিনাল কিনা, কান মাঝে মাঝে লড়ছে, মনে হচ্ছে অরিজিনাল। হ্যাঁ অরিজিনাল, ওই যে মাঝখানে আরও একটা বসে আছে। তো বাই দ্য ওয়ে, এখন আমরা ঘুরি এবং আপনাদেরকেও দেখাই, দেখতেই থাকুন, আপনারা আমার সঙ্গেই থাকুন, কেননা ভিডিও শেষ করে আমরা যাব কলাতলি বিচে এবং সেখানে আমরা সি ফুড খাবো, ঠিক আছে, সেগুলো আপনাদের সাথে একে একে শেয়ার করব।
জায়গা যাইনি না, ছবি তুলবো না, ছবি তুলবো না। এই দাও হাঙ্গর হাঙ্গর ওই যে হেই হেই সত্যি আমার এক ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে এই ফিশ ওয়ার্ল্ডে এসে। যদিও 300 টাকা করে খরচ হয়েছে জনপ্রতি, বাট আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা 300 টাকার বিনিময়ে কেন, যদি আরও 100 টাকা বেশি হতো তারপরেও আপনারা এসে দেখে যাবেন আপনাদের সন্তানদেরকে নিয়ে, বা যদি আপনাদের সাথে কাপল থাকে, ফ্যামিলি থাকে, ফ্যামিলিদেরকে নিয়ে এসে দেখে যাবেন। কেননা এখানে যেহেতু এত বড় একটা সুযোগ রয়েছে যে আপনি অনেকগুলো মাছ একসাথে দেখতে পাচ্ছেন, কোনটা কী মাছ সেটা দেখতে পাচ্ছেন, এটা সত্যিই অনেক মজার একটা ব্যাপার। এবং আপনার অনেক ইনফরমেশন আপনার মাথায় আপনি ক্যারি করতে পারবেন বা জানতে পারবেন যে আসলে কোন মাছের নাম কী এবং মাছগুলো দেখতে কেমন। সো কিছু ফটো সেশন আমরা করেছি। দেখতেই পাচ্ছেন যে উপরে কিন্তু গ্লাস রয়েছে, এটা হচ্ছে ঢোকার সময় ফ্রন্ট সাইডে, উপরে গ্লাসের উপর দিয়েও কিছু মাছ আসা যাওয়া করছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আমি একটু দুষ্টুমি করছিলাম মাঝে মাঝে, আর ওর আম্মু আবার ওগুলো রেকর্ড করছিল। তো 14 ফেব্রুয়ারিতে ঘুরতে বের হয়ে যেগুলো বুঝতে পারলাম সেটা হচ্ছে কক্সবাজারের বেশিরভাগ পর্যটন এরিয়াতেই ওরা চেষ্টা করেছে এই 14 ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে আছে এটার ছাপ পৌঁছানোর জন্য সবার মনে মনে। এই জন্য সব জায়গায় একটু সাজানো ছিল বা বেলুন দিয়ে চেষ্টা করেছে সবাই ডেকোরেটিভ করে রাখার, এবং ছবি তোলার জন্য এক্সট্রা কিছু জায়গা ছিল। এখানে খুবই চমৎকার দুটি চিংড়ি মাছ দেখা যাচ্ছে এবং লবস্টারও আছে, একটু পরে লবস্টার দেখাবো বা দেখিয়ে ফেলেছি কিনা জানি না, খুবই অসাধারণ।
তো ফিশ ওয়ার্ল্ড থেকে আমরা যখন বের হব তখন একটা ভিন্ন রকম অভিজ্ঞতা, দেখতেই পাচ্ছেন এক্সিট লেখা আছে। তো ওরা এখানে এত ভালোভাবে ওদের মানে বিজনেস একটা পলিসি খাটিয়েছে যেটা সত্যি চমকপ্রদ। আপনারা যত দেখবেন তত অবাক হবেন। বের হওয়ার সময় ওরা ওদের এখানে একটা ছোট্ট করে শপিং বারের মতো বা শপিং মলের মতো করেছে, ঠিক আছে। তো এটাতে ওরা সব ধরনের কেনাকাটার জিনিস রেখেছে এবং সিঁড়ি দিয়ে যখন আপনি উপরের দিকে উঠবেন, ঠিক আছে, উপরের দিকে ওঠার পরই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। যদি বাচ্চারা সাথে থাকে তাহলে অবশ্যই বাচ্চারা খেলতে চাইবে। এই জিনিসটা মাথায় রেখে ওরা উপরে পার্কের মতো করেছে বা উপরে বিভিন্ন খেলনার জিনিস রয়েছে বা আপনি গেমস খেলতে পারবেন, ঠিক আছে। বাচ্চাদের জিনিস দিয়ে একদম ভরা। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে দেখতে পাচ্ছেন, এবং ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে। আপনারা চাইলে এখানে বসে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই এগুলো করার সময় একটু খেয়াল করে করবেন যে আপনার কাছে বাজেট আছে কিনা বা আপনি এটি করতে পারবেন কিনা, সব কিছু তথ্য নিয়ে তারপরে আপনি করবেন, ঠিক আছে। তো আমাদের হাতে সময় একদমই কম ছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা চাচ্ছিলাম একটু সূর্য ওঠার আগে যাব, কিন্তু বের হয়ে দেখি সূর্য ডুবেই গিয়েছে বাই দ্য ওয়ে, আর সেটা পারিনি করতে। এখন আমরা ফিশ ওয়ার্ল্ড থেকে বের হয়ে প্রথমে যাব লাবণী বিচে, ঠিক আছে, কারণ আমরা লাবণী বিচে এখনও যাইনি। লাবণী বিচে যাওয়ার পরে লাবণী বিচে কিছু সময় ছিলাম, বেশ ভালো লাগছিল। লাবণী বিচ থেকে তারপরে আমরা কলাতলি বিচে গিয়ে সি ফুড খাবো। সো সঙ্গেই থাকুন। হাই বন্ধুরা, এখন চলে এসেছি লাবণী বিচ পয়েন্টে। তো ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম, সেখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। জানি এখানে আমাকে দেখা যাচ্ছে না, তারপর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি, সঙ্গেই থাকুন। অনেক টায়ার্ড, তারপরে ঘুরছি, ভালোই লাগছে। সমুদ্রের এই ঢেউ বা আওয়াজ বা গর্জন শুনে আর সেই ক্লান্তিটা আর থাকছে না। ভিডিও করতেছি। তো সমুদ্রের পাড় থেকে মানে লাবণী বিচ পয়েন্ট থেকে একটু ঘুরে এসে লাবণী বিচ পয়েন্টের পাশেই অনেক বড় মার্কেট, এইখানে আমরা একটু ঘোরাঘুরি করেছি। বাট আরও এত খেলনা দেখে ওর মাথা পুরো নষ্ট হয়ে গিয়েছিল। ওর বাসা ভরা খেলনা, তারপরে ও শুধু খেলনা 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 করে। বাই দ্য ওয়ে, অবশেষে খেলনা কিনে দিয়েছিলাম একটা। এখন আমরা একটু হোটেলের দিকে যাব। হোটেল একটু কাজ আছে হোটেলে, এটা হচ্ছে আমাদের রাতের হোটেল। হোটেলের কাজটা শেষ করে তারপরে আমরা চলে এসেছি এখন কলাতলি বিচের পাশেই। এখান থেকে আমরা এখন একটু সি ফুড খাবো, ঠিক আছে। তো সি ফুড খাওয়ার জন্য আরোর আম্মু স্যালমন ফিশ খেতে চেয়েছে এবং আমার পছন্দের হচ্ছে লবস্টার এবং চিংড়ি, ঠিক আছে। তো এছাড়াও দেখি আর কি কি নেওয়া যায়, সব কিছুই খাবো। আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে অবশ্যই আপনি একটু ভালো করে দেখে নেবেন, কারণ যদি আপনি মাছ না চেনেন বা কোনটা কী মাছ এটা না বোঝেন তাহলে আপনাকে ঠকিয়ে দিবে। এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সব জায়গায় দামাদামি করে আপনি সব কিছু কিনতে, ঠিক আছে। আর বিশেষ করে আমরা যেই ক্যাফেটাতে বসেছিলাম বা আমরা যেই ছোট্ট শপটাতে বসেছিলাম সি ফুডের, সেই শপটা খাবারের কোয়ালিটি বেশ ভালোই লেগেছে আমার কাছে, অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি আমার মনে হয়েছে একটু কোয়ালিটিফুল। তো আমরা এই ফিশগুলো নিয়েছি যেগুলোর ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এর বেশি আমরা এখন নিব না, কারণ হচ্ছে আমরা রাতে খাবো। আমাদের আবার আগামীকালকে সি ফুড খাবার প্ল্যান আছে, আমরা জাস্ট এখন এইটুকু খাচ্ছি। এখানে অনেক বড় একটা স্যালমন ফিশ এবং লবস্টার সহ কিছু চিংড়িও আছে। এবার আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নেই। আজকে বন্ধুরা এখন চলে আসছি কলাতলি বিচের এখানে, আর এসেই আমরা সি ফুড খাচ্ছি। তেমন না, আর আম্মু আমার চশমা পরে বসে আছে, একটু পরে যখন মাথা ব্যথা করবে তখন মজাটা বুঝবে। বাই দ্য ওয়ে, তো আমরা একটা লবস্টার নিয়েছি বড়, আর একটা স্যালমন ফিশ মোটামুটি বড় সাইজের, ছবি আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ, অথবা দিয়েছি আপনারা দেখেছেন হয়তোবা। আর চারটা নিয়েছি চিংড়ি বড়। আমরা আবার একটু পরে ভাত খাবো, এই জন্য বেশি সি ফুড নেইনি। দেখি লবস্টার এবং চিংড়িগুলো দিতে বলেছি ফ্রাই করে, আর হচ্ছে স্যালমন ফিশ যেটা, এটা হচ্ছে
আসবে আপনার বারবিকিউ হয়ে। খাওয়ার সময় অবশ্যই দেখাবো। তো আমরা যে সি ফুডগুলো আমাদের ট্রেতে উঠিয়েছিলাম সেগুলো টোটাল এসেছিল 1400 টাকার মতো, বাট আমরা একটু দামাদামি করে 1100 টাকায় পেয়েছিলাম। তারপর 1100 টাকা খেয়েছি এবং 20 টাকা ওদেরকে টিপস দিয়েছি, এছাড়াও কিছু আমরা ড্রিঙ্কস খেয়েছিলাম, সব মিলিয়ে প্রায় 1200 টাকার মতো গিয়েছে। ঠিক আছে, তো এই লবস্টারটা হচ্ছে অনেক বড়, এটা লবস্টারের একটা পিস মনে হয়, আর এগুলো হচ্ছে চিংড়ি। আর একটু পরে আবার স্যালমন ফিশটা যেটা আমরা বারবিকিউ করতে দিয়েছি, এগুলো খাচ্ছি ফ্রাই, আর স্যালমন ফিশটা আমরা বারবিকিউ খাবো, তখন স্যালমন ফিশটাও আপনাদেরকে দেখাবো। ওরা এত সুন্দর করে ফ্রাই করেছিল এবং স্যালমন ফিশের যে বারবিকিউটা করেছিল অসাধারণ ছিল। আমি কোনোভাবেই কোনোটাকে ইগনোর করতে পারিনি, সবগুলো একদম চেটে পুটে খেয়েছি। আর ওর আম্মু বেশি খেতে পারেনি, এই পুরো বারবিকিউর মাত্র 2টা টুকরা আর আম্মু খেয়েছিল, মানে 2টা সিঙ্গেল স্লাইস, আর বাকি পুরো মাছটাই আমি খেয়েছি। বাই দ্য ওয়ে, দেখতেই পাচ্ছেন যে অনেক ভালো করেই কিন্তু ওরা বারবিকিউটা করেছে। আমি এখানে খেয়েও কিছুক্ষণ পরে আবার আমার অফিসের এক কলিগের সাথে আমার সুগন্ধা বিচের ওখানে দেখা হয়েছিল, সেখানেও আমি একটা বারবিকিউ খেয়েছি একই মাছের, স্যালমন ফিশের, কিন্তু সেই বারবিকিউর চাইতে আমি যে এখানে যে বারবিকিউটা খেয়েছি এটা অনেক বেশি মজার ছিল, অনেক বেশি মজার। এবং আমি বলবো যে আপনারা এদিকে এসে খেতে পারেন। ঠিক আছে, এটা কলাতলি বিচের পাশে। খেয়ে কলাতলি বিচের দিকে গিয়েছিলাম, বাট তখনও ভাবিনি এত বড় একটা খারাপ সংবাদ আমার জন্য অপেক্ষা করছে। কলাতলি বিচে জাস্ট বসেছি, এর কিছুক্ষণের মধ্যেই আমার খবর এলো আমার দাদি মারা গেল। আমার দাদি গোপালগঞ্জে মারা গিয়েছে। সেদিন এই সময়ে রাত 11টার সময় আমার পক্ষে আর পসিবল ছিল না রওনা দেয়া, সেজন্য আমি বিমানের টিকিটও খুঁজেছিলাম, বাট সেটাও পাইনি। এরপরে কিছু না করতে পেরে পরের দিনের টিকিট পেয়েছি, যার জন্য আমি আমার দাদির জানাজাটা পাইনি। এটা সত্যিকার অর্থে আমার জন্য অনেক বেশি একটা শকিং ব্যাপার ছিল যে আমি আমার দাদির জানাজায় উপস্থিত থাকতে পারলাম না, বিকজ আমি কেবলমাত্র আজকে সকালে এসে নামলাম কক্সবাজারে। আর আরও আম্মুর শরীর অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল। এখন যদি ওদেরকে আমি এভাবে নিয়ে রওনা দিতাম তাহলে সেই ক্ষেত্রে এটা যে কতটা ভয়ানক হতো সেটা আমি বুঝতে পারছিলাম। আর এজন্য আমি বিমানের টিকিটও না পেয়ে পরের দিনের আমি বিমানের টিকিট কেটেছি। আমাদের বান্দরবনের জার্নিটা একদমই ক্যান্সেল করে দিয়েছি, আমরা কক্সবাজার থেকেই ব্যাক করেছি। সো আগামীকালকে আমরা যেহেতু কক্সবাজার ছিলাম সেই জন্য আমাদের হোটেলেই আমরা কিছু ভিডিও করেছি, এবং পাশাপাশি আমরা একটু হিমছড়ি পাহাড়ে গিয়েছিলাম, ইনানি বিচে গিয়েছিলাম, এবং মেরিন ড্রাইভ রোডের কিছু ভিডিও আপনাদের জন্য করে রেখেছি যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আগামীকালকের ভ্লগটা সত্যিই একদম ভাঙাচোরা ভ্লগ হবে, তারপরেও আপনারা চাইলে দেখতে পারেন, এবং সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, এবং আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন, আমার দাদুর আত্মার মাগফিরাতের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।